কাল থেকে এক নাগাড়ে ঝড় বৃষ্টি হচ্ছে। ছাতা মাথায় দিয়ে বাড়ি ফিরছিল ওপাড়ার পলাশ। অনেকটা রাত হয়ে গেছে, শেষ বাসটা মিস করেছিল। হেঁটে হেঁটেই বাড়ি ফিরতে 12টা বেজে গেছে। বৃষ্টির মধ্যে অন্ধকার রাস্তা দিয়ে বাড়ি আসার সময় হঠাৎই সে দেখতে পায় গ্রামের প্রান্তেই কবরস্থানে এত ঝড় বৃষ্টির মধ্যেও আগুন জ্বলছে। আরে ওই লোকটা ওখানে কি করছে? কি ব্যাপার? এই বৃষ্টির মধ্যে ওখানে আগুন জ্বলছে, ওটা তো একটা কবরস্থান। কৌতূহল বশত আস্তে আস্তে এগিয়ে গেল কিছুটা। এগোতেই বুঝতে পারল ওখানে একজন তান্ত্রিক বসে আছে, কিছু একটা নিয়ম করছে বসে, মন্ত্র পড়ছে, সামনে জ্বলছে আগুন। কি অদ্ভুত ব্যাপার, এত বৃষ্টির মধ্যেও আগুনটা নিচ্ছে না। হঠাৎ করে তান্ত্রিক পলাশের দিকে তাকিয়ে জোর গলায় বলে ওঠে, কে কে ওখানে? কেন এসেছিস? চলে যা, চলে যা এখান থেকে। এই ভয়ঙ্কর পরিস্থিতির মধ্যে পলাশ কি করবে কিছুই বুঝতে পারে না। ওখানেই স্থিরভাবে দাঁড়িয়ে থাকে। এমন সময় জোরে একটা বাতাস বয় আর নিভে যায় সেই অগ্নিপিণ্ডের আগুন। না 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 না, এটা হতে পারে না, হতে পারে না। এখান থেকে চলে যা, ঘোর বিপদ তোর। এখান থেকে চলে যা, নয়তো তোর ঘোর বিপদ। পলাশ ভয়ে দৌড়াতে শুরু করে। পিছন দিক থেকে ভেসে আসতে থাকে তান্ত্রিকের কান ফাটানো আত্মচিৎকার। গ্রামে গিয়ে সে সবাইকে জানায়। কয়েকজন লোক সেই কবরস্থানের পাশে আসে ও ভেতরে ঢুকে দেখতে পায় মাটিতে চারিদিকে রক্ত ছড়িয়ে ছিটিয়ে পড়ে আছে। এইসব দেখে পলাশ খুব ভয় পেয়ে যায়। গ্রামবাসীরাও ভয় পেয়ে যায়। দৌড়ে সেখান থেকে সকলে পালিয়ে যায়। আমাদের ঠাকুরমশাই কবে আসবে বলো তো? ঠাকুরমশাই নেই বলে আমাদের বিকেলে আড্ডাটা ঠিক জমছে না। ঠাকুরমশাই তো বলেছিলেন 3-4 দিন লাগবে, আজকে 5ম দিন হয়ে গেল। জানি না ঠাকুরমশাই কবে আসবে। এমন সময় দূর থেকে একটা গরুর গাড়ি আসতে দেখা যায়। গরুর গাড়িটা চায়ের দোকানের সামনে এসে থামে। গাড়ি থেকে নেমে আসেন ঠাকুরমশাই। এখানেই নেমে পড়লাম হে। হ্যাঁ, তোমাদের দেখে কয়েকদিন হয়ে গেলেও তোমাদের সাথে ঠিক গল্পটা করা হয়নি। আরে কিছুক্ষণ আগেই আপনার কথা হচ্ছিল। তা তোমাদের চোখ মুখ দেখে আমি বুঝতে পেরেছি আজকে আড্ডাটা এখানেই নি। চা বসিয়ে দাও হে হরি। ঠাকুরমশাই, আপনার কপালে কি হলো? হ্যাঁ, কি থেকে আঘাত পেলেন? আর বলো না হে, ওই আর কি, গলা কাটা তান্ত্রিকের পাল্লায় পড়ে। গলা কাটার তান্ত্রিক? এই ঠাকুরমশাই, গল্পটা শুরু করুন তাহলে, একটা রহস্যের গন্ধ পাচ্ছি। প্রিয় ঠাকুরমশাই তার চায়ের কাপে একটা চুমুক দেয়, তারপরে বলতে শুরু করে তার গল্প। আমি শুনেছিলাম অচিনপুরে একটা ভূতের উপদ্রব দেখা গেছে। গ্রামে রাতের বেলা যেই বেরোয়, পরের দিন সকালবেলা তার গলা কাটা শরীরটা রাস্তার ধারে পড়ে থাকে, মাথাটা উধাও হয়ে যায়। দুজন গ্রামবাসী আমার কাছে এসেছিল, তো তাদের সাথে আমি গিয়েছিলাম ওই গ্রামে।
শুনলেন তো? এইটা আমি নিজের চোখে দেখেছি। এরপর থেকেই গ্রামে শুরু হয়েছে এই উপদ্রব। সূর্যাস্তের পর আর কেউ বাইরে বের হতে পারে না। ওই তান্ত্রিকই সব কিছু করছে। কিছু একটা করুন ঠাকুর মশাই। আমার একটা অন্যরকম ব্যাপার মনে হচ্ছে। আমাকে আগে ভালো করে জানতে হবে। আমি রাতের বেলায় আজকে বেরোবো। কিন্তু ঠাকুর মশাই, চিন্তা করো না, আমার কিচ্ছু হবে না। এই তো সেই কবরস্থান। এখানেই আমাকে একবার দেখতে হবে। কবরস্থানের ভেতরে প্রবেশ করে বুঝতে পারি বড্ড নিস্তব্ধ এই জায়গাটা। ভেতরে ঢুকতেই যেন একটা কালো জমাট বাঁধা অন্ধকার আমাকে ঘিরে ধরল। কিছুক্ষণ আগে আকাশে চাঁদ ছিল, কিন্তু এখন চাঁদটা অদৃশ্য। তা দেখে আমি অনেকটা অবাক হয়ে আবারও কবরস্থানের বাইরে বেরিয়ে আসি। আচ্ছা, কবরস্থানটাতে এক অপশক্তি ঘিরে আছে, তাই ওর ভেতরে চাঁদের আলো প্রবেশ করছে না। আমি কবরস্থানের ভেতরে প্রবেশ করি আর মনে মনে তন্ত্র জপ করতে শুরু করি। আস্তে আস্তে ঘিরে থাকা কালো অন্ধকার কমতে শুরু করে। চারিদিকে চাঁদের আলো ঝলমল করে ওঠে। এমন সময় দূর থেকে এক যন্ত্রণায় কাতরাবার কণ্ঠস্বর, চিৎকার আমি শুনতে পাই। তারপরে সেদিকেই ছুটে যাই। এ বাবা, এ কি হয়ে গেল আবারও? আমি তো কিছুই বুঝতে পারছি না। কি সাংঘাতিক ব্যাপার। পলাশের বাড়িতে ফিরে আসি, রাতের বেলায় খেয়ে দিয়ে শুয়ে পড়ি। ভীষণ অস্বস্তি হচ্ছে। জানলার কাছে একটু একটু দাঁড়াই, মুক্ত বাতাস পাবো। জানলা থেকে বাইরের রাস্তাটা স্পষ্ট দেখা যাচ্ছে। সেখানে দাঁড়িয়ে থাকি কিছুটা সময়ের জন্য। দেখি রাস্তা দিয়ে একটা ছায়া মূর্তি গ্রামের ভেতরে প্রবেশ করছে। রাতে তো কেউ ভয় গ্রামের বাইরে যেতে চায় না। তাহলে ওটা কি? গ্রামে এত রাত্রিবেলা, তার মানে আমি রাস্তায় বেরিয়ে যাই এবং সেই ছায়া মূর্তি পিছু নিতে থাকি। ছায়া মূর্তি হাঁটতে হাঁটতে সেই কবরস্থানটার ভেতরে প্রবেশ করে। সঙ্গে সঙ্গে কবরস্থানটা আবারও সেই জমাট বাঁধা অন্ধকারে যেন নিজেকে লুকিয়ে দেয়। এর ভেতরেই আসল রহস্যটা লুকিয়ে আছে। আমাকে এক্ষুনি প্রবেশ করতে হবে। দূর থেকে আমি লক্ষ্য করি মুন্ডবিহীন একটা দেহ হাঁটু মুড়ে বসে তন্ত্র ক্রিয়া চালাচ্ছে। এটা কি করে সম্ভব? তুমি তোমার তন্ত্র ক্রিয়া থামাও। এই তন্ত্র কখনোই সফল হবে না, উল্টে বিপদ নেমে আসবে গ্রামে। সফল না হওয়া পর্যন্ত এই তন্ত্র ক্রিয়া আমি চালাবো। তার জন্য যা যা করতে হয় সব করব। না, সেইটা আমি কখনোই করতে দেব না। মৃত্যু আটকাতে পারিনি যাকে, তাকে কিনা তুই আটকাবি? কখনো সম্ভব না, কখনো সম্ভব না, মূর্খ তুই। একমাত্র আমি তোকে আটকাতে পারবো। গলা কাটা ভূত উঠে সামনে দাঁড়ায় তো প্রস্তুত হয়ে লড়াইয়ের জন্য তৈরি হয়।
ছলে বলে ক্ষমতার প্রদর্শন দুই তান্ত্রিকের মধ্যে। না 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 না, আমি কিন্তু হারতে পারি না, সেটা সম্ভব নয়। তন্ত্রক্রিয়া করতে করতে গ্রামবাসীদের অনেক ক্ষতি করে ফেলেছ। তুমি তুমি এবার শান্ত হও, নিজের মৃত্যুটা মেনে নাও, এতেই মঙ্গল। না 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 না, আমি এখনো কমজোর হয়ে যাচ্ছি। তান্ত্রিক ততক্ষণে অদৃশ্য হয়ে যায়। এদিকে তারানাথ অনেকক্ষণ ধরে শক্তির পরীক্ষা দিতে ক্লান্ত শরীরে বাড়ি ফিরে এসে ঘরের ভেতরে প্রবেশ করতেই পলাশ চিন্তিত মুখে আমার দিকে এগিয়ে আসে। আপনার জন্য ভীষণ চিন্তা হচ্ছিল ঠাকুরমশাই। আপনার মাথায় আঘাত লাগলো কি করে? কি হয়েছে আপনার? এত চিন্তা হচ্ছিল আমার। আমি ঠিক আছি, আমাকে এক গ্লাস ঠান্ডা জল দাও তো। ও, এই জন্যই মাথায় আঘাতটা লেগেছে। এরপরে কি হলো ঠাকুরমশাই? আমি ততক্ষণে বুঝতে পেরেছি, এই তান্ত্রিক কঠিন তন্ত্র করতে গিয়ে তন্ত্রে বিঘ্ন ঘটার ফলে প্রাণ হারিয়েছে, আর এই অপশক্তির কাছে উনি প্রাণ হারান। এরপরেই ওনার জেদ আরো বেড়ে যায়। আমাদের মতো তান্ত্রিকদের অদম্য ইচ্ছা থেকে শক্তিকে জয় করার, মৃত্যুর আগে সেই ইচ্ছা মৃত্যুর পর ওনাকে প্রেত রূপে পাগল করেছে। তবে এখন উনি আরো অনেক বেশি শক্তিশালী। তাহলে উনি গ্রামের লোকেদের মারছেন কেন? তন্ত্র করার অনেক নিয়ম থাকে। অনেক সময় আমাদের অনেক পশু পাখি বলি দিতে হয়, আবার অনেক সময় মানুষকেও বলি দিতে হয়। কিন্তু আমার মনে হয় ওনার পথে যারাই বাধা হয়ে এসেছে তাদেরকেই হয়তো উনি শেষ করে দিচ্ছেন একরকম আক্রোশে। আগের বারে পলাশের জন্য ওনার মৃত্যু হয়, এবারে চাইনি যে উনি শ্মশানের ধারে কাছে কেউ আসুক, তাই। ওনাকে তো তাহলে ওনার মতো তন্ত্র করতে দিলেই হয়, তাই না? একদম না। মৃত্যুর পর এই জগতের মায়া ত্যাগ করতে হয়। ওই তান্ত্রিক এখন ধ্বংস নীলায় মেতেছে। যে উদ্দেশ্যে উনি আগে তন্ত্র সাধনা করছিলেন সেই উদ্দেশ্য এখন সম্পূর্ণ ভিন্ন হয়ে গেছে। ওনাকে পরাস্ত করাটাই আমার তখন প্রধান উদ্দেশ্য ছিল। যা বলছেন আমি সব করব, কিন্তু যদি... কোনো ভয় নেই, আমি আছি তো। মাথায় রেখো, সূর্যাস্তের আগে সব করতে হবে। পলাশ আর একজন গ্রামবাসী মিলে একটা মুন্ডহীন নরকঙ্কাল চিতায় তুলে সেই কাঠ দিয়ে সাজাতে লাগলো সূর্যাস্তের আগেই। কিন্তু হঠাৎ করেই কোথা থেকে যেন ঘন মেঘ করে আসে। সূর্য মেঘের আড়ালে ঢেকে যায়, চারিদিক অন্ধকার হয়ে যায়। তাড়াতাড়ি করো, তোমরা ভয় পেয়ে গেলে নাকি? যদি কিছু হয় ঠাকুরমশাই, আমি 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 পালিয়ে যাচ্ছি। আমি এখানে থাকবো না বাবু। আমার যদি কিছু হয় আমার সংসারটা তো ভেসে যাবে। হঠাৎ করেই অন্ধকার হয়ে আসায় তারানাথ ঠাকুরমশাই কিছুটা চমকে গেছিল, কিন্তু নিজেকে সঙ্গে সঙ্গে উনি ধাতস্থ করে নেন। এদিকে পলাশরা, একজন গ্রামবাসী, এতটাই ভয় পেয়ে গেছিল যে কাজ থামিয়ে দিয়েছিল। কিন্তু ঠাকুরমশাই তাদের ধমক দিয়ে বলল, তোমরা বড্ড বেশি কথা বলছো। কথা না বলে কাজটা তাড়াতাড়ি করো, নয়তো ঘোর বিপদ নেমে আসবে। চিতা সাজানো হয়ে গেছে, তিনজনই এদিকে দাঁড়িয়ে আছে। হঠাৎই মাটি কাঁপিয়ে অট্ট হাস্য দিয়ে দেখা গেল সেই গলা কাটা তান্ত্রিকের ভূতকে। আমাকে শেষ করা অতটা সহজ নয়, বুঝলি তারানাথ? আমি কখনো হারিনি। আমি সব সময় সত্যের পথে, ভালো কর্মের প্রতি আমি আমার জীবনটা উৎসর্গ করেছি। আমিও ভালো কাজ করব বলেই তন্ত্র সাধনা করছিলাম। মৃত্যুর পরে সাধনা আর উচিত নয়। একটা তান্ত্রিক হয়ে সেটা তোমার জানা দরকার।
এবার তোদেরকে বাঁচাবে। ঠাকুরমশাই কিছু একটা করুন। আমি তৎক্ষণাৎ আমাদের তিনজনের দেহে বন্ধন করলাম। ওই ভূততান্ত্রিক প্রেত আমাদের ধারে কাছে আসতে পারল না, কিন্তু গর্জন করতে লাগলো, লন্ড ভন্ড করতে লাগলো। দাদা আমাকে কিছু একটা করতেই হবে, নয়তো গোটা গ্রামবাসীর সামনে মহাবিপদ। মনে মনে আমি মন্ত্র জপ করি এবং সেই চিতা জ্বালাবার ব্যবস্থা করি, কিন্তু তত বাড়ি আমি ব্যর্থ হই। ঝড়ের দাপটে সেই আগুন নিভে যায়। আমি এই তৎক্ষণাৎ বসে বরুণ দেবকে সন্তুষ্ট করার চেষ্টা করি। আস্তে আস্তে মেঘ সরে যেতে শুরু করে, ঝড়ের দাপটও কমে যেতে শুরু করে। না 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 না, এই হতে পারে না, হতে পারে না। আমি সঙ্গে সঙ্গে চিতাটা ধরাবার ব্যবস্থা করি। চিতা ধরার সাথে সাথে দাউ দাউ করে জ্বলতে থাকে আগুন। আকাশ বাতাস কাঁপিয়ে বিভৎস একটা চিৎকার বাতাসে মিলিয়ে যাওয়ার সঙ্গে সঙ্গে পরিবেশ একদম শান্ত হয়ে যায়। তারপরে আজকে দুপুরে বেরোলাম, আর এখানে এসে উপস্থিত হলাম। আচ্ছা ঠাকুরমশাই, একটা প্রশ্ন আছে। তান্ত্রিকটা গলা কাটা অবস্থায় পাওয়া গেছিল, তো ওনার মুন্ডুটা কোথায়? তাছাড়া ওনার দেহটাই বা কোথায় পাওয়া গিয়েছিল? যেদিন পলাশ ওই দৃশ্য দেখেছিল, তারপরের দিন সকালবেলা পলাশ আর কিছু সাহসী গ্রামবাসীরা নিয়ে ওই কবরের মধ্যেই তান্ত্রিকের দেহটা পুঁতে দিয়েছিল। আচ্ছা ঠাকুরমশাই, এবার যদি ওই মুন্ডুটা ভূত হয়ে গ্রামবাসীদের ক্ষতি করার চেষ্টা করে? ঠাকুরমশাইয়ের মুখে একটা বিকৃত হাসি দেখা গেল। না না, সেটা সম্ভব নয়। আমার এই ঝোলা ব্যাগটা দেখছো না, তার মধ্যেই সেই মুন্ডুটা আছে। কিশোরী আর বিভূতি অবাক হয়ে তাদের প্রিয় ঠাকুরমশাইয়ের দিকে তাকিয়ে থাকে। ঠাকুরমশাইয়ের মুখেই জয়ের হাসি। এত ঠান্ডায় তোমরা যে আসবে তা আমি কি করে বুঝবো? কেমন লাগলো আজকের গল্প কমেন্ট করে জানাতে ভুলবেন না। আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল নোটিফিকেশন অন করতে ভুলবেন না, এমনই নতুন নতুন আমার গল্প শুনবার জন্য। দেখা হচ্ছে পরের গল্পে। সকলে সুস্থ থাকবেন। ওম শান্তি।